কোন রোগের জন্য কি টেস্ট করা হয়। এখন তোমাকে একটা প্রেসক্রিপশন দিয়ে বলতে পারে, যেহেতু তুমি নার্সিংয়ে এখন চান্স পেয়েছো, ঠিক আছে, এখন তোমার বাসায় গেলে এলাকার লোকজন বা পরিবারে কেউ অসুস্থ হলে একটা প্রেসক্রিপশন হাতে ধরাই দেবে, হাতে ধরাই দিয়ে বলবে যে দেখো তো এখানে কি কি টেস্ট দিছে, কোনটার কাজ কি। এখন তোমাকে তো অবশ্যই জানতে হবে, যেহেতু তুমি মেডিকেল সেক্টরে এসেছো, এগুলো অবশ্যই তোমার মাথায় থাকতে হবে। তাহলে এখন আমরা শিখব কোন রোগের জন্য কি টেস্ট করা হয়। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং অনেক অনেক খুশি, কারণ তোমাদের এতদিনের স্বপ্ন নার্সিংয়ে পড়ার আজকে সেটা পূরণ হয়েছে। এজন্য তোমরা আসলেই অনেক খুশি, আমরাও অনেক খুশি, কারণ এতদিনের একটা পরিশ্রমের পর তোমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের সার্থকতা এখানেই যে তোমরা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো। এখন দেখো, সফলতার আসলে কোনো ফুল স্টপ হয় না, অর্থাৎ সফলতার কিন্তু কোনো শেষ নেই। সফলতায় শুধুমাত্র দাড়িকামা থাকতে পারে। এই যে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো, এটা তোমার একটা সফলতার ধাপ। এখন তোমার লক্ষ্য হওয়া উচিত একজন আদর্শ নার্স হওয়া। তোমার স্বপ্ন ছিল নার্সিংয়ে পড়ার, সেটা পূরণ হয়েছে, এটা সফলতার একটা স্টেপ ছিল। এখন তোমার স্বপ্ন হওয়া উচিত একজন আদর্শ নার্স হিসেবে নিজেকে গড়ে তোলা। তাহলে একজন আদর্শ নার্স হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে তোমাকে কি করতে হবে? আবারও দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আয়োজন। তুমি নার্সিংয়ে আসার পর যে যে সমস্যাগুলো ফেস করতে পারো সেগুলো আজকে তুলে ধরবো। দেখো, তুমি এতদিন বাংলা মিডিয়ামে পড়াশোনা করে আসছো, কিন্তু নার্সিংয়ে আসার পরেই তোমাকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হবে। হতাশার কিছুই নেই, সবাই যখন পারবে তুমিও পারবে অবশ্যই। তবু প্রথম একটু সমস্যা হতেই পারে, যে এতদিন বাংলা মিডিয়ামে পড়ে আসছি, হঠাৎ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা কোপ আপ করতে একটু সমস্যা হবেই। এরপরে যে সমস্যা ফেস করতে পারো, যখন তোমার হাসপাতালে ডিউটি পড়বে, ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাবে, তখন প্রেসক্রিপশন দেখে বা ল্যাব রিপোর্ট দেখে অনেক কিছু বুঝতে পারবে না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে নার্সিং পড়াকে কীভাবে আরও সহজভাবে উপস্থাপন করা যায়, অর্থাৎ বাংলায় নার্সিং শিখি বা সহজভাবে নার্সিং শিখি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা শিখব হাসপাতালে তুমি ল্যাব রিপোর্টগুলো কীভাবে অন্যকে বোঝাবে এবং নিজে বুঝবে। দেখো, এখানে বলা আছে যে ল্যাব রিপোর্ট কিছু সংক্ষিপ্ত রূপ আছে, কিছু পূর্ণ রূপ আছে। দেখো, এখানে যে সংক্ষিপ্ত এবং পূর্ণরূপগুলো আছে, প্রথমে আছে সিবিসি। সিবিসি এর পূর্ণরূপ কি? সিবিসি এর পূর্ণরূপ হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। তাহলে সিবিসি এর পূর্ণরূপ কি? সিবিসি এর পূর্ণরূপ হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এরপর আছে ডব্লিউবিসি। ডব্লিউবিসি এর পূর্ণরূপ কি? ডব্লিউবিসি এর পূর্ণরূপ হচ্ছে হোয়াইট ব্লাড সেল। এরপরে আছে আরবিসি। আরবিসি এর পূর্ণরূপ কি? আরবিসি এর পূর্ণরূপ হচ্ছে রেড ব্লাড সেল। এরপরে আছে পিএলটি। পিএলটি এর পূর্ণরূপ হচ্ছে প্লেটলেট। এরপরে আছে এলএফটি। এলএফটি এর ফুল মিনিং হচ্ছে লিভার ফাংশন টেস্ট। এরপরে আছে এইচবি। এইচবি এর ফুল মিনিং হচ্ছে হিমোগ্লোবিন। এরপরে আছে সোডিয়াম। সোডিয়ামের যে শর্ট ফর্মটা তোমরা প্রেসক্রিপশন বা ল্যাব রিপোর্টে দেখবে সেটা হচ্ছে এনএ। এরপর আছে পটাশিয়াম। পটাশিয়ামের যে শর্ট ফর্মটা তোমরা ল্যাব রিপোর্টে বা হচ্ছে প্রেসক্রিপশন বা যেগুলো দেখে থাকবে সেটা হচ্ছে কে থাকবে। এরপরে ক্যালসিয়ামের ক্ষেত্রে সিএ থাকবে। এরপরে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এমজি থাকবে। এরপরে বিইউএন, এইটা দ্বারা কি বোঝায়? বিইউএন এইটা দ্বারা বোঝাচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ঠিক আছে। এরপরে টি4। টি4 দ্বারা কি বোঝায়? টি4 দ্বারা বোঝাচ্ছে থাইরক্সিন। এরপরে আছে টিএসএইচ। টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এরপরে সিটি স্ক্যান। সিটি স্ক্যানের ফুল মিনিং হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান, ঠিক আছে। সিটি স্ক্যানের ফুল মিনিং হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি। দেখো, এরপরে যে সিএক্সআর আছে, সিএক্সআর দ্বারা বোঝা হচ্ছে চেস্ট এক্স রে, অর্থাৎ বুকের এক্স রে। এরপরে যে ইসিজি আছে, ইসিজি এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম।
এরপরে কেইউবি। কেইউবি হচ্ছে এটাও এক ধরনের এক্স রে। কেইউবিতে হচ্ছে কিডনি, ইউরেটার এবং ব্লাডার, সম্পূর্ণটা মিলে হচ্ছে কেইউবি, কিডনি, ইউরেটার, ব্লাডার, প্রত্যেকটার প্রথম অক্ষর নিয়ে কেইউবি, এটাও এক ধরনের এক্স রে। এরপরে আছে পিভিআর। পিভিআর হচ্ছে পোস্ট ভয়েড রেসিডুয়াল, এটা একটা ইউরিন টেস্ট, ঠিক আছে। এরপরে আছে এএলবি। এএলবি এর মানে হচ্ছে অ্যালবুমিন। এএলবি এর ফুল মিনিং হচ্ছে অ্যালবুমিন। এরপরে আছে সিআরসিএল। সিআরসিএল দ্বারা এখানে বোঝাচ্ছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স। এরপরে আছে সিআরপি। সিআরপি বোঝাচ্ছে হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এরপরে এফবিএস। এফবিএস দ্বারা বোঝাচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, এটা এক ধরনের গ্লুকোজ টেস্ট। তাহলে এফবিএস মানে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার। দেখো এই ধরনের অনেক শর্ট টার্ম তোমরা পাবে, আমরা ধীরে ধীরে এই শর্ট টার্মগুলো তোমাদের প্রতিনিয়ত বোঝাবো এবং প্রত্যেকটার মানে কোনটার কাজ কি এগুলো তোমাদের শেখাবো। এবার আমরা আসি, হাসপাতালে গেলে তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে। যেমন যদি আমরা খেয়াল করি যে কোন রোগের জন্য কি টেস্ট করা হয়, এখন তোমাকে একটা প্রেসক্রিপশন দিয়ে বলতে পারে, যেহেতু তুমি নার্সিংয়ে এখন চান্স পেয়েছো, ঠিক আছে, এখন তোমার বাসায় গেলে এলাকার লোকজন বা পরিবারে কেউ অসুস্থ হলে একটা প্রেসক্রিপশন হাতে ধরাই দেবে, হাতে ধরাই দিয়ে বলবে যে দেখো তো এখানে কি কি টেস্ট দিছে, কোনটার কাজ কি। এখন তোমাকে তো অবশ্যই জানতে হবে, যেহেতু তুমি মেডিকেল সেক্টরে এসেছো, এগুলো অবশ্যই তোমার মাথায় থাকতে হবে। তাহলে এখন আমরা শিখব কোন রোগের জন্য কি টেস্ট করা হয়। তাহলে দেখো এখানে আছে সিবিসি। সিবিএস এর পূর্ণরূপ কিন্তু আমরা আগেই শিখেছি। সিবিএস এর পূর্ণরূপ হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। তাহলে সিবিসি কি কি রোগের জন্য করা হয়? সিবিসি মূলত করা হয় জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেওয়ার জন্য অনেক সময় সিবিসি টেস্ট করা হয়। এরপর আছে শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য, তোমার শরীরে রক্তে কোন উপাদান কি পরিমাণে আছে এইটা জানার জন্য সিবিসি টেস্ট করা হয়। এরপরে শরীরে অ্যালার্জি কেমন তার ধারণা পাওয়ার জন্য, এখন অনেকেই ধারণা করে যে করোনার টিকা নেওয়ার পর সবার শরীরেই কম বেশি অ্যালার্জির লক্ষণ দেখা দেয়, এটাকে হাইপার সেন্সিটিভিটি বলে। তাহলে শরীরে অ্যালার্জি কেমন তার ধারণা পাওয়ার জন্য কি টেস্ট করা হয়? সিবিসি টেস্ট করা হয়। এরপরে রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়ার জন্য কোন টেস্ট করা হয়? অবশ্যই সিবিসি টেস্ট করা হয়। এরপরে রক্ত জমাট বাঁধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়। রক্তের কোন কণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? কমেন্টে অবশ্যই জানাবে। এরপরে ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায় কোন টেস্টের মাধ্যমে? অবশ্যই সিবিসি টেস্টের মাধ্যমে। তাহলে কোনো একটা রোগীর ব্লাড ক্যান্সার হয়েছে কিনা এটা জানার জন্য কি টেস্ট করা লাগতে পারে? অবশ্যই সিবিসি টেস্ট করা লাগবে। এরপর দেখো ইউরিন বা প্রস্রাব টেস্ট যে কারণে করা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট। তাহলে দেখো প্রথমে বলা হয়েছে এখানে যে ইনফেকশন আছে কিনা, থাকলে সিভিয়ারিটি কতটুকু, ঠিক আছে, ইনফেকশন আছে কিনা এটা জানার জন্য কি টেস্ট করা হয়? ইউরিন টেস্ট করা হয়। এরপরে ডায়াবেটিস আছে কিনা, ইউরিন টেস্ট করার মাধ্যমে কোনো একজন ব্যক্তির ডায়াবেটিস আছে কিনা এটাও তুমি জানতে পারবে। এরপরে প্রস্রাবের সাথে প্রোটিন যায় কিনা, অনেক সময় প্রস্রাবের সাথে প্রোটিন নির্গত হয়, এইটা শনাক্ত করার জন্য কি টেস্ট করা হয়? ইউরিন টেস্ট করা হয়। এরপরে রক্ত যায় কিনা, প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত যায়, যেটাকে হেমাচুরিয়া বলা হয়। তাহলে তোমরা এই ইউরিন টেস্ট করার মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। এরপরে কিডনিতে পাথর আছে কিনা, এইটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তাহলে কিডনিতে পাথর আছে কিনা এইটা জানার জন্য তোমাকে অবশ্যই কি টেস্ট সম্পর্কে ধারণা থাকতে হবে? অবশ্যই ইউরিন টেস্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর দেখো এখানে আছে আরবিএস, র্যান্ডম ব্লাড সুগার। র্যান্ডম ব্লাড সুগার টেস্ট
কি কারণে করা হয়? ডায়াবেটিস আছে কি না এটা জানার জন্য র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করা হয়। এরপরে সিরাম ক্রিয়েটিনিন। সিরাম ক্রিয়েটিনিন কী কারণে করা হয়? যেসব রোগীর কিডনিতে সমস্যা হতে পারে তাদের শনাক্ত করার জন্য সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করা হয়। এটি প্রেশার বা ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক একটা টেস্ট। ঠিক আছে, তাহলে ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক একটা টেস্ট হিসেবে আমরা কোন টেস্টটা করতে পারি? অবশ্যই সিরাম ক্রিয়েটিনিন। আশা করি বুঝতে পারছো। এরপর যদি আমরা খেয়াল করি, এখানে বলা আছে লিপিড প্রোফাইল টেস্ট। ঠিক আছে, লিপিড প্রোফাইল কেন করা হয়? রক্তে চর্বির পরিমাণ বোঝার জন্য অবশ্যই তোমাকে লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে। তাহলে রক্তে চর্বির পরিমাণ বোঝার জন্য কোন টেস্ট করা হয়? অবশ্যই লিপিড প্রোফাইল টেস্ট করা হয়। এরপরে যদি আমরা আসি যে সিরাম বিলিরুবিন। সিরাম বিলিরুবিন খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট। এটা কেন করা হয়? যে তোমরা সচরাচর গ্রামে দেখে থাকবে যে জন্ডিস হয়। ঠিক আছে, শহরের মানুষের থেকে গ্রামের দিকে এটা প্রচলন বেশি। ঝাড়ফুঁক, জন্ডিস হলে সাধারণত ঝাড়ফুঁক করা হয়। আদৌ কি ঝাড়ফুঁকে কাজ হয়? দেখো, তাহলে জন্ডিস হলে কোন টেস্ট করা হয়? কোন টেস্টের মাধ্যমে তুমি জানতে পারো যে তোমার জন্ডিস হয়েছে কি না? তাহলে এটা হচ্ছে সিরাম বিলিরুবিন টেস্ট। এরপরে যে টেস্টটা আসতেছে এটা হচ্ছে SGPT অর SGOT। এর পূর্ণরূপ হচ্ছে সিরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্স অ্যামাইনেজ অথবা সিরাম ট্রান্স অ্যামাইনেজ। ঠিক আছে, তাহলে লিভারের কন্ডিশন বোঝার জন্য এটা করা হয়। তাহলে লিভারের কন্ডিশন বোঝার জন্য কোন টেস্ট করা হয়? অবশ্যই লিভারের কন্ডিশন বোঝার জন্য কোন টেস্ট করা হয়? SGPT অথবা SGOT। এটা লিভারের কন্ডিশন বোঝার জন্য এই টেস্ট করা হয়। এরপর দেখো সিরাম ইলেকট্রোলাইট। সিরাম ইলেকট্রোলাইট টেস্টটা খুবই সাধারণ একটা টেস্ট। এটার মাধ্যমে অনেক কিছু জানা যায়। সিরাম ইলেকট্রোলাইট কখন করা হয়? রক্তে খনিজের পরিমাণ জানার জন্য, ডায়রিয়া, বমি হলে, এসব ক্ষেত্রে অবশ্যই সিরাম ইলেকট্রোলাইট টেস্টটা করা হয়। ঠিক আছে, তাহলে সিরাম ইলেকট্রোলাইট টেস্টটা কখন করা হয়? বমি হলে, তারপরে ডায়রিয়া হলে কোন টেস্ট করা হয়? সিরাম ইলেকট্রোলাইট টেস্ট। এইটা অবশ্যই মনে রাখবে, কারণ সচরাচর তোমার পরিবারেই হঠাৎ করেই কারো ডায়রিয়া হতে পারে, বমি হতে পারে, তখন তুমি কোন টেস্টটা করার জন্য সাজেস্ট করবে? অবশ্যই সিরাম ইলেকট্রোলাইট টেস্ট। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে HBsAg, যেটাকে আমরা ফুল মিনিং বলতে পারি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। এটা কেন করা হয়? জন্ডিস এবং লিভারের কন্ডিশন বোঝার জন্য এই টেস্টটা করা হয়। তাহলে জন্ডিস এবং লিভারের কন্ডিশন বোঝার জন্য কোন টেস্ট করা হয়? অবশ্যই HBsAg হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট করা হয়। এরপর যদি আমরা খেয়াল করি HbA1c, এটাকে কি বলা হয়? এটা শর্ট ফর্মটা যে ফুল মিনিং আছে এটা হচ্ছে গ্লাইসেটেড হিমোগ্লোবিন। এই টেস্টটা কেন করা হয়? এই টেস্টটা হিমোগ্লোবিনের পরিমাণ জানার জন্য বা গ্লুকোজের পরিমাণ জানার জন্য এই টেস্টটা করা হয়। ডায়াবেটিস রোগীদের জন্য এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আছে LFT। LFT এর ফুল মিনিং হচ্ছে লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট কেন করা হয়? লিভারের সমস্যা বুঝতে হলে এই পরীক্ষা করা হয়। এরপরে BT-CT। বিটি মানে কি, সিটি মানে কি? বিটি মানে হচ্ছে ব্লিডিং টাইম এবং সিটি মানে হচ্ছে ক্লোটিং টাইম। ব্লিডিং টাইমটা কি? কতক্ষণ ধরে ক্ষতস্থান দিয়ে রক্ত পড়বে, এই সময়টা নাম হচ্ছে ব্লিডিং টাইম। এবং ক্লোটিং টাইমটা কি, বা সিটি যেটাকে আমরা বলতেছি, সিটি বা ক্লোটিং টাইমটা হচ্ছে রক্ত পড়ার কতক্ষণের মধ্যে তোমার রক্ত পড়া বন্ধ হবে, ক্ষতস্থান দিয়ে কতক্ষণ রক্ত ঝরার পর এটা বন্ধ হবে, এটাকে বলা হয় ক্লোটিং টাইম। যাদের অনুচক্রিকার পরিমাণ কম তাদের কিন্তু ক্ষতস্থান দিয়ে অনেক সময় ধরে রক্ত ক্ষরণ হয়, এদের ক্লোটিং টাইম অনেক বেশি হয়। তাহলে এগুলো জানার জন্য আমাদের BT-CT টেস্ট বা ব্লিডিং টাইম অর ক্লোটিং টাইম টেস্ট করা হয়।
এরপরে আছে ভায়া টেস্ট। ভায়া টেস্ট মানে কি? ভায়া টেস্টটার ফুল মিনিং হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড। এটা কেন করা হয়? এইটা করা হয় সার্ভিক্সের ইনফেকশন জানার জন্য। সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য কি টেস্ট করা হয়? অবশ্যই ভায়া টেস্ট করা হয়। ভায়া টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট, এটা ক্যান্সার নির্ণয়ের জন্য করা হয়। এরপরে যদি আমরা খেয়াল করি তাহলে TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই পরীক্ষা হরমোন নির্ণয়ের জন্য করা হয়। এরপরে আছে ইসিজি। ইসিজি এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটা হৃদরোগের অবস্থা বোঝার একটা প্রাথমিক টেস্ট। এরপর চেস্ট এক্স রে, যেটাকে আমরা CXR বলছি, ল্যাব রিপোর্ট যখন পড়ছি তখন। এটা কেন করা হয়? বুকের বা হার্টের কন্ডিশন বোঝার জন্য CXR টেস্টটা করা হয়। তাহলে দেখো, এই এতগুলো টেস্ট জানার মাধ্যমে তুমি কিন্তু অনেক কিছু জেনে ফেলেছো। এখন তোমার পরিবারে বা তোমার সমাজে জানে তুমি একজন নার্সিং স্টুডেন্ট, তোমার কাছে অনেক প্রশ্ন করতেই পারে। তাহলে এগুলো তোমার জেনারেল নলেজ হিসেবে কাজে লাগবে। নিজেকে একজন যোগ্য এবং আদর্শ নার্স হিসেবে সমাজের বুকে, দেশের বুকে এবং আন্তর্জাতিক মানের একজন নার্স হিসেবে গড়ে তুলতে হলে এই বিষয়গুলো তোমাকে শুরু থেকেই আয়ত্ত করে নিতে হবে। তাহলে আমাদের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে সহজভাবে নার্সিং শেখা বা বাংলায় নার্সিং শেখা। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তোমাদের এই শেখার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা নিয়মিত এরকম বাংলায় নার্সিং শিখি বা সহজেই নার্সিং শিখি প্রোগ্রামটা চালু রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।